জি স্যার, রেকর্ড হচ্ছে, তাহলে আপনি আচ্ছা করেন, আমি আপনি আচ্ছা দিলেন। আচ্ছা, আমরা 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 যেখানে ছিলাম, এখানে আমরা যে বললাম যে এন কুইন্স প্রবলেম গুলো, হ্যাঁ। তো কুইন্স প্রবলেমে আমরা যখন হিল ক্লাইম্বিং অ্যালগোরিদম নিয়ে কথা বলেছিলাম, সেখানে এই এই কুইন্স প্রবলেম গুলোর সলিউশন ড্র করা হয়। তো কুইন্স প্রবলেম গুলোর সলিউশন কিভাবে ড্র করা হয়, এই কুইন্স প্রবলেমের এখানে একটা সেস বোর্ড দেখতে পাচ্ছ এখানে। এটা হচ্ছে একটা 4x4 ম্যাট্রিক্সের মতোই, সেস বোর্ডটা 4x4 সাইজ। তো এখানে 4টা কুইন আছে, প্রতিটা কলামে একটা করে। এখন কুইন্স প্রবলেম গুলোতে যেটা দেখা হয় সেটা হচ্ছে যে একটা কুইন আরেকটা কুইন এর অ্যাটাকিং সিচুয়েশনে কিভাবে আছে। অ্যাটাকিং সিচুয়েশন দ্যাট মিন্স এটা হরাইজন্টালি, ভার্টিক্যালি এবং ডায়াগোনালি কানেক্টেড। যেমন আমার কার্সর দেখতে পাচ্ছ, এই কুইন ফার্স্ট কলামের কুইন, সেকেন্ড কলামের কুইন অ্যাটাকিং সিচুয়েশন আছে, কারণ এটা ডায়াগোনালি কানেক্টেড। আচ্ছা, সেকেন্ড কুইন এবং থার্ড কুইন অ্যাটাকিং সিচুয়েশনে আছে। এরপরে ফার্স্ট এবং থার্ড আবার অ্যাটাকিং, বিকজ হরাইজন্টালি দে আর কানেক্টেড। এরপরে থার্ড এবং ফোর্থ দে আর ভার্টিক্যালি অ্যাটাকিং। তো এই সলিউশন ড্র করতে হবে যে এই ধরনের অ্যাটাকিং একটা সিচুয়েশনের কুইন প্রবলেমকে যাতে নন অ্যাটাকিং সিচুয়েশনে নিয়ে যাওয়া যায়। এটা এটা হচ্ছে এর সলিউশন। তো এই ধরনের কুইন প্রবলেম গুলোকে এইভাবে সলিউশন করা হয়। এখন এখানে জাস্ট একটা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে কিভাবে একটা কুইন স্টেটমেন্ট আছে সেটাকে আমরা সলিউশনের দিকে যেতে পারি। হ্যাঁ, সলিউশনের দিকে যেতে পারি, দ্যাট মিন্স এখানে দেখো যে পুট এ 4 কুইন্স 4x4 বোর্ড উইথ নো কুইন্স অন দা সেম রো অ্যান্ড কলাম অর ডায়াগোনাল। হ্যাঁ, আচ্ছা, এইটা হচ্ছে আমার টার্গেট, যে নো কুইন থাকবে সেম রো, কলাম এবং ডায়াগোনাল, যেটা বললাম যে মানে কোনো অ্যাটাকিং কুইন পেয়ার থাকবে না। আচ্ছা, স্টেট স্পেস হচ্ছে অল কনফিগারেশন উইথ দ্য কুইন্স ইন এ ডিস্টিংক্ট কলাম। আচ্ছা, স্টেট ট্রানজিশনের মধ্যে এখন স্টেট ট্রানজিশনটা কি? ট্রানজিশনটা হচ্ছে মুভ করা। সে মুভটা কিভাবে হবে? মুভ এ কুইন ফ্রম ইটস প্রেজেন্ট প্লেস টু সাম আদার স্কোয়ার ইন দ্য সেম কলাম। একই কলামের মধ্যে আমরা শিফট করতে পারি। যেমন এই কুইনটাকে আমি ডাউন করতে পারি, এটাকে আপ করতে পারি, এটাকে ডাউন করতে পারি, এটাকে আপ ডাউন বোথ করতে পারি। এই হচ্ছে তার স্টেট ট্রানজিশন। এবার লোকাল সার্চ, স্টার্ট উইথ এ কনফিগার অ্যান্ড রিপিটেডলি ইউজ মুভস টু রিচ দ্য গোল। রিচ, গোলে রিচ করার ক্ষেত্রে এটাও লোকাল সার্চ কেন? এ কারণে এ হচ্ছে তার নেইবরিং সলিউশনটাকে হিট করে। ওই নেক্সট স্টেপে যাচ্ছে নেইবরিং সলিউশনটাকে। এখন দেখো, এটা আমরা আসলে নন অ্যাটাকিং বেটার সিচুয়েশনে যেতে চাই। উই ওয়ান্ট টু গো দ্য সিচুয়েশন অফ নন অ্যাটাকিং সিচুয়েশন। তো সেখানে যেতে চাইলে প্রথম যে কাজটা করছে, সিম্পল কাজই, যে মুভ কুইন কলাম 4, কলাম 4টাকে যদি আমরা মুভ করি, এখানে ছিল, এখান থেকে এখানে নিয়ে এসেছি। আচ্ছা, এটা করার ফলে দেখো এর কিন্তু অ্যাটাকিংটা কমে গেছে। আচ্ছা, পরবর্তীতে মুভ কুইন ইন কলাম 2, কলাম 2টাকে যদি আমরা মুভ করি, আচ্ছা এখানে মুভ করে আবার অ্যাটাকিং কমে গেছে। ফাইনালি কি হচ্ছে? দ্য লাস্ট কনফিগারেশন হ্যাজ ফিভার কনফ্লিক্ট। এই কনফিগারেশনটা তুমি যদি চিন্তা করো, ফার্স্ট কনফিগারেশনের চেয়েও কনফ্লিক্টটা ফিভার, বাট ইট ইজ নট স্টিল আ সলিউশন। এটা কিন্তু সলিউশন না, এটা আরো মানে সলিউশনের দিকে যেতে হবে। তো যাই হোক, এই 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 এক্সাম্পলটা দ্বারা আমরা আসলে এই কুইন প্রবলেমটা বোঝানোর চেষ্টা করতেছি আর কি। আচ্ছা, এখন হিল ক্লাইম্বিং অ্যালগোরিদমটা আমি গতদিন দেখিয়েছি, এই জন্য অন্য স্লাইড না, আমি মনে বোর্ডে করেছিলাম। তো এখানে যেটা আছে খুব সহজে দেয়া আছে, বা আমরা হিল ক্লাইম্বিং অ্যালগোরিদমটাকে আজকে কিছুটা ইগনোরই করব। তো জাস্ট হচ্ছে আমরা যেহেতু বাকি অ্যালগোরিদম গুলো বুঝতে চাইলে এটা প্রয়োজন, এই জন্য এটাকে আমরা একটু জাস্ট ইয়ে করে যাব আর কি, এট এ গ্লান্সে দেখে যাব। আচ্ছা, তোমাদের মনে আছে কিনা যে আমরা হিল ক্লাইম্বিং অ্যালগোরিদমে যে বিষয়টা দেখেছিলাম যে একটা হিলের আপ পয়েন্ট উঠবে। হ্যাঁ, হিলের আপ পয়েন্ট উঠবে, তো আপ পয়েন্টে উঠতে গেলে সে কি করবে? তার নেক্সট স্টেপ এইভাবে সে যেতে চাইবে। তো সে যেতে চাইবে নেক্সট স্টেপ, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে হিলের যে প্যাটার্ন, তোমাদের মনে আছে কিনা? হিলের প্যাটার্ন বোঝানোর জন্য আমি একটু দেখি এখানে কোনো, আচ্ছা, এটাই যদি হিলের একটা প্যাটার্ন হয়, এই এই যে এই ফিগারটা দেখতে পাচ্ছ কিনা? তো হিলের প্যাটার্ন এমন হতে পারে, এমন হতে পারে, এইভাবে হতে পারে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, মনে করো যে এখান থেকে সাপোজ কোন একটা পয়েন্ট থেকে সে স্টার্ট করলো, স্টার্ট করে
এখানে এখানে আসলে ম্যাক্স পয়েন্টটা দেয়াই আছে, তো আমরা হিল ক্লাইম্বিং এ দেখা যাচ্ছে যেটা ম্যাক্স পয়েন্ট নেই, হ্যাঁ, বা এখান থেকে শুরু করলো, এটা ম্যাক্স পয়েন্ট নেই, কিন্তু এখান থেকে ডাউন হচ্ছে, আপ হচ্ছে, এরপরে আবার ডাউন হচ্ছে, আবার আপ হচ্ছে। তো এই এই ধরনের সিনারিওতে কিছু বিষয় আমি বলেছিলাম যে লোকাল মিনিমা, গ্লোবাল মিনিমা, আর একটা ফিগার আছে, সেটা বোঝালে একটু ক্লিয়ার হয়। আচ্ছা, আমি আর একটা স্লাইড শেয়ার করি। আচ্ছা, এই 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 ছবিটা দেখতে পাচ্ছ? হ্যালো, না স্যার, স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ না এখন? স্ক্রিনে ডেস্কটপ দেখা যাচ্ছে জাস্ট। ও, আচ্ছা, যাই হোক, আমি ওটা আসতেছে না হয়তো কোনো কারণ দেখি। হোয়াইট বোর্ড এসছে না? হোয়াইট বোর্ড দেখা যায়। স্যার আচ্ছা, হোয়াইট বোর্ড। জি স্যার, আসছে স্যার হোয়াইট বোর্ড। আচ্ছা, এখন এই হিল ক্লাইম্বিং এ যেটা ছিল যে এখান থেকে মনে করি স্টার্ট হবে কোনো কিছু, তো হিল ক্লাইম্বিং এর টার্গেট ছিল কি? হিল ক্লাইম্বিং এর টার্গেট ছিল যে ম্যাক্স পয়েন্টে পৌঁছানো। এইটা আমার গোল, যেখানে পৌঁছানো। গত ক্লাসে এই বিষয়গুলো বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা। আচ্ছা, তো প্রবলেম হচ্ছে হিল ক্লাইম্বিং অ্যালগরিদমে এটা এটা আমরা লোকাল সার্চ বলেছিলাম, কারণ হচ্ছে আমি যখন এখান থেকে স্টার্ট করব, তো এর পরের যে নেইবার স্টেপ পয়েন্ট আমি এটাকে নেক্সট বলতেছি। এটা কারেন্ট, এটা প্রথমটা হচ্ছে আমার সি কারেন্ট, এটা হচ্ছে নেক্সট। আচ্ছা, এরপরে যখন এটা কম্পেয়ার করে দেখবে যে এটা চেয়ে এটা বেটার আমার গোলে পৌঁছানোর জন্য, তখন কি করবে? এটা ইন্টারচেঞ্জ করবে। এইটা আবার তখন কারেন্ট হয়ে যাবে, এখানে আবার নেক্সট হয়ে যাবে। তোমাদের মনে আছে কিনা? এইভাবে সে সার্চ করে করে এই গোলে পৌঁছানোর চেষ্টা করবে হিল ক্লাইম্বিং। হ্যাঁ, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে যখন এই যে এই জায়গায় আসবে, তখন এটা তো কিছুটা ফ্ল্যাট,
হ্যাঁ, তখন দীর্ঘ একটা সময় সে হচ্ছে কি কোনো বেটার স্টেট পাবে না। বুঝতে পারছো? দীর্ঘ একটা সময় সে কোনো বেটার স্টেট পাবে না গোলে পৌঁছানোর ক্ষেত্রে। কারণ হচ্ছে বেটার বেটার দ্যাট মিন্স হচ্ছে এর এর ভ্যালুটা হাই, আফিলিং এর ক্ষেত্রে হাই পাচ্ছে না। আচ্ছা, এটা একটা প্রবলেম। এরপরে এখানে এসে আবার ডাউনহিল হচ্ছে, নামতেছে, নামতে নামতে এই একটা পজিশনে আসবে। তো এখন আমাদের এই যে পজিশন গুলো, এই একটা পজিশন, একটা পজিশন, হ্যাঁ একটা পজিশন, এখন এই পজিশন গুলোকে কোনটাকে কি বলে আমি গত ক্লাসে কিছুটা বলেছিলাম, আজকে একটু শর্টে চলে যাই। এটা একটা হচ্ছে আমরা বলবো যে এটা সবচেয়ে মানে মিনিমাম, এই জন্য এটা হচ্ছে গ্লোবাল মিনিমা। এইটা একটা লোকাল মিনিমা, এটা হচ্ছে একটা লোকাল ম্যাক্সিমা, আর এইটা হচ্ছে গ্লোবাল ম্যাক্সিমা। তো এখন এখানে যদি যেতে চাই তাহলে এই হিল ক্লাইম্বিং এর যে প্রবলেম, যে এখানে এসে সে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, এখানে এসে স্টাক হয়ে যাবে। আচ্ছা, এরপরে স্টাক হয়ে গেল ফ্ল্যাটে, কোনো কারণে যদি এই ফ্ল্যাট থেকে এখানে আসার পরে এই যে মিনিমা, এটা তো একেবারে গ্লোবাল মিনিমা হয়ে গেল। কোনো কারণে যদি এমন না হয়ে এখানে আরো একটা হলো এর চেয়ে হয়তো ছোট একটা শেপ আছে, তাহলে সেখানে কি স্টাক হয়ে যেত, আবার এখানে কি স্টাক হয়ে যাবে। এই ধরনের আমি ওই গত ক্লাসে দেখেছিলাম বেশ কিছু স্টাক হওয়ার প্রবলেম আছে। এখন এই বিষয়টাকেই এই বিষয়গুলোকেই আচ্ছা, এখন স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তো এই যে বিষয়টা সিনারিওটা যে দেখালাম, সেটা হচ্ছে যে এখানে এই অ্যালগরিদমটা সেই কথাই বলতেছিল যে আমরা এই লুপের মধ্যে চিন্তা করো যে আমাদের হচ্ছে কারেন্টে একটা নোড ইনিশিয়ালি ধরা হচ্ছে। আচ্ছা, ধরার পরে এখন নেইবর কি হচ্ছে, এই হাইয়েস্ট ভ্যালু সাকসেসর অফ দা কারেন্ট। ইফ দেয়ার নেইবর ভ্যালু যদি বেটার হয় তাহলে কি করবে, হ্যাঁ এই নেইবর যদি লেস দেন হয় কারেন্ট এজে, তখন সেটাকেই কি কারেন্টটাকেই রিটার্ন করবে। আর যদি না হয় তাহলে কি করবে, কারেন্ট নেইবরটাই কারেন্ট হয়ে যাবে। এইভাবে সে পৌঁছাতে থাকবে। এটা হচ্ছে হিল ক্লাইম্বিং এর বেসিক প্রিন্সিপাল। কিন্তু এই হিল ক্লাইম্বিং এর যে প্রবলেমটা হচ্ছে যে এই এই বেসিক প্রিন্সিপালকে মেনটেন করতে গিয়ে বেশ কিছু জায়গায় স্টাক হয়ে যাচ্ছে। তা আমরা পরবর্তী অ্যালগরিদম দেখবো সেই স্টাক গুলোকে যাতে ওভারকাম করা যায়। আচ্ছা, যাই হোক, তো এখন এই হিল ক্লাইম্বিং এ যদি আমরা এন কুইন প্রবলেমে বা 8 কুইন প্রবলেমে চিন্তা করি, তো সেখানে আমরা যে বিষয়গুলো বলেছিলাম যে দেখো এখানে বেশ কিছু স্টেট আছে। এখানে আমরা 8 কুইন প্রবলেম, তার মানে 8টা কুইন 8টা কলামে আছে, এবং এখানে বেশ কিছু ইন্টিজার ভ্যালু দেয়া আছে। এই ইন্টিজার ভ্যালুগুলো দেয়া আছে। আর এখানে ভ্যালু স্টেট যেটা বলতেছে সেটা হচ্ছে যে the number of pair of queens that are attacking each other either directly or indirectly। তার মানে এই ভ্যালুগুলো হচ্ছে যে নাম্বার অফ কুইন দ্যাট আর অ্যাটাকিং ইচ আদার। ফার্স্ট কলামে যে কুইনটা দেয়া আছে এরপরে যে ভ্যালুগুলি আছে, হ্যাঁ, যদি এই কুইনটা মুভ করে এখানে আসে তাহলে এই বাকি কুইনগুলোর সঙ্গে তার 15টা অ্যাটাকিং থাকবে। ঠিক আছে, এটা ডিরেক্টলি আনডিরেক্টলি, ডিরেক্টলি মানে সরাসরি, আনডিরেক্টলি মানে হয়তো ডিসটেন্সে গিয়ে, যেমন এটা আনডিরেক্টলি, তো ইনডিরেক্টলি আর কি। তো এই কথা এই কথাগুলি মানে এখানে এর মিনিং এইটা। তাহলে প্রত্যেকটা কলামের ক্ষেত্রেই এখন আমার সার্চ করতে হবে যে আমি এমন একটা ভ্যালু বা পজিশনকে চুজ করব যে যেখানে গেলে আমার মিনিমাম অ্যাটাকিং হয়। হ্যাঁ, প্রত্যেকে, যেমন এখানে কত 18 14 15 17 18 14, 14 এখানকার জন্য মিনিমাম, পরেরটার জন্য এটার জন্য কিন্তু 12 মিনিমাম, এখানেও 12 মিনিমাম। তো এইভাবে আমি মিনিমাম গুলোকেই চুজ করে করে মুভ করব। এটা হচ্ছে এর মানে প্রসেস এই ক্ষেত্রে। আচ্ছা, এখন ভ্যালু স্টেট 17 ফর দা ফিগার। হ্যাঁ, এই টোটাল এটার ক্ষেত্রে 17 তার হচ্ছে অ্যাটাকিং সিনারিও। আচ্ছা, দি নাম্বার অফ ইচ স্কোয়ার ইন দা ভ্যালু অফ স্টেট ইফ উই মুভ দা কুইন ইন দা সেম কলাম টু দা স্কোয়ার। আচ্ছা, therefore the best greedy move is move a queen to the square level is 12। তাহলে এই টোটাল বোর্ডটাতে যদি আমি কনসিডার করি তাহলে এর হচ্ছে মুভ কুইন যেটা বেটার, যেটা সেটার হচ্ছে লেভেল ভ্যালু হচ্ছে 12ই হচ্ছে বেটার।
আচ্ছা, দেয়ার আর মেনি সাচ মুভ উই চুজ ওয়ান অফ দেম র্যান্ডমলি। এখন বলতেছে যে 12, আমি এখন এটা একটা আমার ইনিশিয়াল স্টেট। এখন নেক্সট স্টেট হচ্ছে একটা কুইনকে মুভ করবো, তো হুইচ ওয়ান উই ক্যান চুজ। তো আমরা চুজের ক্ষেত্রে এই দেখো এই এখানে 12 আছে, এটাতে 12 আছে, এটাতে 12 আছে, তো বেশ কিছুতে 12 আছে, আমরা যে কোনো একটাকে আর কি র্যান্ডমলি চুজ করে নিতে পারি। আচ্ছা, এখন এই লোকাল মিনিমাতে কিভাবে যে স্টাক হয়ে যায়, এখানে ওই আমরা দেখেছিলাম যে যে উদাহরণটা আমি দেখানোর চেষ্টা করলাম হোয়াইট বোর্ডে, সেই কথাটা এখানে বলা হচ্ছে যে ইচ নেইবার অফ এ মিনিমাম ইজ ইনফেরিয়র উইথ রেসপেক্ট টু দ্য মিনিমাম, নো মুভ ইন মিনিমাম টেক আস বেটার স্টেট অ্যান্ড দেন প্রেজেন্ট স্টেট। যেমন আমরা এখানে লোকাল মিনিমাতে স্টাক হয়ে গেলাম, ফ্ল্যাটে স্টাক হয়ে গেলাম, হ্যাঁ, শোল্ডার স্টাক হয়ে গেলাম, এগুলো আমি দেখেছিলাম। তাহলে আমার আর নেক্সট মুভ করার সুযোগ থাকতেছে না অ্যাকর্ডিং টু দ্য সিনারিও অফ হিল ক্লাইম্বিং। আচ্ছা, এইখানে আরেকটা সিনারিও দেখানো হচ্ছে যে লোকাল মিনিমাতে কিভাবে ডিরেক্টলি স্টাক হয়। এই সেজ বোর্ডটাতে তুমি যদি লক্ষ্য করো, হাউ গেট আউট অফ এ লোকাল মিনিমা। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এ লোকাল মিনিমা উইথ অনলি ওয়ান কনফ্লিক্ট, অল ওয়ান স্টেপ নেইবার হ্যাভ মোর দেন ওয়ান কনফ্লিক্ট। তুমি এই সেজ বোর্ডটা যদি ক্লিয়ারলি লক্ষ্য করো, এখানে মাত্র একটা কনফ্লিক্ট আছে। ইটস নট দ্য ফাইনাল সলিউশন, বাট তুমি কোনো একটাতে যদি মুভ করো তাহলে কনফ্লিক্টের সংখ্যা বাড়বে। হ্যাঁ, কোনো একটাতে মুভ করলে কনফ্লিক্টের সংখ্যা বাড়বে। তো এই যে লোকাল মিনিমাতে এরা স্টাক হয়ে যাচ্ছে, এইটাকে কিভাবে ওভারকাম করা যায়, এইটাই হচ্ছে পরবর্তী অ্যালগরিদমের আর কি প্রয়োজনীয়তা। যে হিল ক্লাইম্বিং অ্যালগরিদম লোকাল মিনিমাতে স্টাক হয়ে যাচ্ছে, শোল্ডার স্টাক হয়ে যাচ্ছে, ফ্ল্যাটে স্টাক হয়ে যাচ্ছে। হ্যাঁ, শোল্ডার ফ্ল্যাট এগুলো আমি ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে। তো এখান থেকে কিভাবে ওভারকাম করা যায়, তো সেই ওভারকাম করার ক্ষেত্রে একটা ফার্স্ট আইডিয়া হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট উইথ র্যান্ডম রিস্টার্ট। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর একটা কনসেপ্ট যে মিনিমাম ভ্যালুটা ফাইন্ড আউট করা, এটা মিনিমাইজেশন একটা সলিউশন অপটিমাইজেশন প্রবলেমের। তো সেই ক্ষেত্রে র্যান্ডম রিস্টার্ট করা দরকার। তো সেই ক্ষেত্রে কিভাবে করা যায়, যেমন এখানে এই শোল্ডার, গ্লোবাল মিনিমা, লোকাল মিনিমা, এই ধরনের অনেক স্টাকের ব্যাপার আছে। তো কোনো জায়গায় স্টাক হলে আমাকে সার্চিং যে স্ট্র্যাটেজি তাকে অ্যালাউ করে দিতে হবে যে সে র্যান্ডমলি রিস্টার্ট করতে পারে, সেভারেল র্যান্ডমলি রিস্টার্ট করতে পারে। তার মানে এখানে দেখো যে কোনো জায়গায় স্টার্ট হলে সে 3টা র্যান্ডম রিস্টার্ট করতেছে, 1 2 3, এই 3টা পজিশন র্যান্ডম রিস্টার্ট করতেছে। এর ফলে সে কোনো যেতে যেতে একটা সলিউশন পাওয়ার পসিবিলিটি তখন বেড়ে যায়। তো সে কথাই বলা হচ্ছে যে ইউজিং ম্যানি র্যান্ডম রিস্টার্ট ইমপ্রুভস আওয়ার চান্সেস। যে সিচুয়েশনে আমরা স্টাক হয়ে যাচ্ছি সেখান থেকে ইমপ্রুভ করার জন্য ম্যানি র্যান্ডম রিস্টার্ট টু ইমপ্রুভ আওয়ার চান্সেস। আচ্ছা, রিস্টার্ট এ র্যান্ডম ইনিশিয়াল স্টেট ম্যানি টাইমস রিপোর্ট দ্য বেস্ট রেজাল্টস ফাউন্ড অ্যাক্রস ম্যানি ট্রায়ালস। হ্যাঁ, এই ম্যানি ট্রায়ালসে আমাদের এটা সম্ভব। সেকেন্ড যে আইডিয়া সেটা হচ্ছে অ্যালো মুভস টু দ্য ইনফেরিয়র নেইবারস। ইনফেরিয়র নেইবারস, এটা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে টু গেট আউট দ্য লোকাল মিনিমা উই মাস্ট অ্যালাউ মুভস টু ইনফেরিয়র নেইবার। অর্থাৎ ইনফেরিয়র নেইবার সাইড ওয়াইজ মুভমেন্টকে অ্যালাউ করা। হ্যাঁ, হাউএভার উই মাস্ট এনশিওর দ্যাট উই ডু নট অসিলেট অ্যামং এ সেট অফ স্টেট। এখন এই যে আইডিয়া যে আমি কোনো একটা জায়গায় স্টেক হয়ে গেলাম, এই সাপোজ এই কোনো একটা পজিশনে আমি এখানে স্টেক হয়ে গেলাম, স্টেক হওয়ার পরে কি হচ্ছে সেটা পরবর্তী যে নেইবার সেটাকে অ্যালাউ করা। সেটা এমনও হতে পারে যে আপহিল হতে পারে, ডাউনহিল হতে পারে, যেটাই হোক সেটাকে অ্যালাউ করা। এটাকে বলা হচ্ছে যে ইনফেরিয়র নেইবারটাকে অ্যালাউ করা, মুভটাকে অ্যালাউ করা। এই অ্যালাউ করার পরে কি হবে যে সিনারিওটা যেমন এখানে সিনারিওটা এমন হতে পারে যে আচ্ছা, আমরা সিনারিওটা এমন হতে পারে যে এখানে আমি স্টাক হয়ে যাচ্ছি, তাই না? এই পয়েন্টে আমি স্টাক হয়ে যাচ্ছি। তো স্টাক হওয়ার পরে এখন এর কথা তো ছিল যে এই হচ্ছে আপে যাবে, কিন্তু স্টাক হয়ে গেলাম, এখন এ ডাউনে আসতেছে। কিন্তু এই ডাউনে আসতে চাইলে আমি আপে যেতে হলে এইটাকে অ্যালাউ করতে হবে। কিছু ডাউনকে অ্যালাউ করবে, অ্যালাউ করার পরে দেখা যাচ্ছে যে তখন আবার আপ হচ্ছে। ঠিক আছে?
তো এইটা হচ্ছে মূলত টেকনিক, যে এটাকে অ্যালাউ না করলে যে আমাদের হিল ক্লাইম্বিং ছিল এখানে স্টাক হয়ে যাচ্ছিল। কিন্তু এই যে ইনফেরিয়র নেইবর যেটা বলতেছে সাইড ওয়াইজ মুভ বলে, এইটাকে অ্যালাউ করতে হবে। অ্যালাউ করতে করতে কিছু, এবং এই ক্ষেত্রে স্টেপ সাইজটা বড় করে দিতে হবে। বড় করার পর দেখা যাচ্ছে আবার আপ হচ্ছে, আবার আপ হচ্ছে, আবার আপ হচ্ছে। তো এইভাবে আবার অ্যালাউ করতে করতে এক পর্যায়ে ফাইনালি আমরা গোলে পৌঁছায় যাব। আচ্ছা, এখন এই কথাটাই আসলে যে যে এই যে সাইড ওয়াইজ মুভটা যে অ্যালাউ করে, এই আইডিয়াসটাই মূলত সিমুলেটেড অ্যানেলিং। হ্যাঁ, এই সিমুলেটেড অ্যানেলিংটা হচ্ছে যে অ্যালাউ মুভস টু ইনফেরিয়র নেইবর উইথ এ প্রবাবিলিটি দ্যাট ইজ রেগুলেটেড অফ আ টার্ম। উই ডিসকাস দিস ইজ মোর ডিটেলস লেটার, আমরা লেটার সেটা ডিসকাস করব। আচ্ছা, এখন এই সিমুলেটেড অ্যানেলিং মূলত একটা অ্যালগোরিদম, এবং এটাও আমাদের অপটিমাইজেশন প্রবলেমের অ্যালগোরিদম এটা, এবং এটাও ওয়ান কাইন্ড অফ লোকাল সার্চ অ্যালগোরিদম। তো এই লোকাল সার্চ অ্যালগোরিদমের সিমুলেটেড অ্যানেলিং এর মূল যে এটা যে এটা কি আসলে, ইট ইজ এ গ্লোবাল অপটিমাইজেশন টেকনিক। এটা হচ্ছে একটা গ্লোবাল অপটিমাইজেশন টেকনিক। আচ্ছা, এই গ্লোবাল অপটিমাইজেশন টেকনিক কি করে? গ্লোবাল মিনিমাকে ফাইন্ড আউট করে। এই গ্লোবাল মিনিমাকে ফাইন্ড আউট করে, গ্লোবাল মিনিমাকে ফাইন্ড আউট করে। আচ্ছা, এই টেকনিকটা আসলে মোটিভেটেড হয়েছে ফিজিক্যাল অ্যানেলিং। আমরা এখানে ডিসকাস করতেছি, we are going to discuss the simulated annealing, but it is motivated by physical annealing. এখন আমাদের ফিজিক্যাল অ্যানেলিংটা কি সেটা একটু বোঝা দরকার। আচ্ছা, ফিজিক্যাল অ্যানেলিংটা হচ্ছে এই কনসেপ্টটা ফিজিক্সের কনসেপ্ট। ইটস কামস ফ্রম থার্মোডাইনামিক্স। এটা ফিজিক্সের একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা আসলে কি? এই কনসেপ্টটা মূলত হলো যে মনে করো কোনো একটা মেটাল, এটা একটা মেটাল, এটাকে যদি খুব হাই টেম্পারেচারে হিট করা হয়, কি দিচ্ছে? হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার, হাই টেম্পারেচারে হিট করা হলো। হিট করার পরে এর কি, এর যে মলিকুল, সে মলিকুলগুলো চেঞ্জ হয়ে গেল। এখন চেঞ্জ হওয়ার পরে তখন আবার এটাকে কুল করা হলো। যদি কুল করা হয় তাহলে এর মলিকুলের স্ট্রাকচারটা আবার একটা শেপে ফিরে আসবে। শেপে ফিরে আসার পরে যে অবস্থায় আসবে সেটা কিন্তু খুব হার্ডার হয়ে যাবে। হ্যাঁ, এবং একটা ক্রিস্টালাইন সিচুয়েশন তৈরি হবে। তো প্রথম যে অবস্থা, সেটাকে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম ল্যাটিস বা ইন্টেরিয়র স্ট্রাকচার ইন্টিগ্রিটি। হ্যাঁ, এটাকে ম্যাক্সিমাম ল্যাটিস বলা হয়। ম্যাক্সিমাম ল্যাটিস। আচ্ছা, আর এটাকে সেকেন্ড যেটা পেলাম সেটাকে আমরা বলবো নেক্সট যেটা, সেটা মিনিমাম ল্যাটিস। এবং এটা হচ্ছে এই সুপেরিয়র স্ট্রাকচার ইন্টিগ্রিটি। এটা অনেক সুপেরিয়র এবং হার্ডার হয়ে যাবে। আচ্ছা, তো এইটা হচ্ছে মূলত ফিজিক্যাল অ্যানেলিং এর কাজ। তো ফিজিক্যাল অ্যানেলিং এর এই কাজটা হাই টেম্পারেচার দিয়ে সেটাকে কুলিং ডাউন করা হয়। আমাদের সিমুলেটেড অ্যানেলিং এর ক্ষেত্রেও যেটা হচ্ছে যে এই টেম্পারেচার প্যারামিটারটা যেটা, সেটাকে খুব হাই ভ্যালু থেকে স্টার্ট করা হয়, এরপর এই ভ্যালুগুলোকে চেক করা হয়, আস্তে 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 টেম্পারেচারটাকে ডাউন করা হয়। এখন এটাকে কিভাবে এই প্রসেসটা কন্ট্রোল হয়? এই প্রসেসটা কন্ট্রোল হওয়ার জন্য আচ্ছা, এই প্রসেসটা কন্ট্রোল হওয়ার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হয়। যেমন অ্যানেলিং প্রসেস,
আচ্ছা, অ্যানেলিং প্রসেসের প্রথমে যেটা হচ্ছে যে অ্যাজুম দ্য পারফরম্যান্স চেঞ্জ ইন সার্চ ডিরেকশন। আসলে এটা একটা সার্চিং টেকনিক। তো সার্চ একটা ডিরেকশনটাকে ফলো করা হয়, এটা সার্চ ডিরেকশন। সেকেন্ড হচ্ছে অলওয়েজ অ্যাকসেপ্ট এ ডিসেন্ডিং স্টেপস। আচ্ছা, এখানে দুইটা স্টেপস এর ব্যাপার থাকে। একটা হচ্ছে যে এই যে টেম্পারেচার যেটাকে বলতেছি সেটা হচ্ছে কি হয়ে যাবে, যে মনে করো যে সাপোজ আমার টেম্পারেচার T1 ইকুয়াল টু 3, আচ্ছা T2 ইকুয়াল টু 2, তাহলে এর ডিফারেন্সটাকে ডেল সাইন দিয়ে লেখা হয় আসলে ডেল টি। হ্যাঁ, ডেল সাইন দিয়ে আমরা পরে দেখবো, ডেল সাইন তো এখানে একটু লেখা ডিফিকাল্ট। তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা কি হচ্ছে 2 মাইনাস 3 সমান কি -1, তার মানে কি টেম্পারেচারটা কমতেছে। তো অলওয়েজ অ্যাকসেপ্ট এ ডিসেন্ডিং স্টেপস, টেম্পারেচার যেটা কমতেছে এটাই কিন্তু অ্যানেলিং প্রসেস, এটাকে বলা হচ্ছে অ্যানেলিং প্রসেস। আমরা যে ফিজিক্যাল অ্যানেলিং এ দেখলাম। আচ্ছা, এরপরে মনে করো T1 ইকুয়াল টু 3, T2 ইকুয়াল টু 4, দেন ডিফারেন্স অফ TT ইকুয়াল টু কত 1। এখানে কি টেম্পারেচার কি হয়েছে, কমে নাই। এই ক্ষেত্রে এইটাই হচ্ছে র্যান্ডম প্রসেস। অর্থাৎ এই ক্ষেত্রে আমার এই যে বলা হলো যে না কিছু সাইড ওয়েভস মুভ, কিছু ইনফেরিয়র নেইবরটাকে অ্যালাউ করা, এই 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 ক্ষেত্রে অ্যালাউ করা। এই এই সিচুয়েশনটা তোমাদের মনে আছে কিনা, যে আমরা এই যে একটা ড্র করে দেখালাম না, যে আমি এখান থেকে এখানে হয়ে এখানে যেতে চাই। আচ্ছা, তো তাহলে এখান থেকে শুরু করলাম, তো এখানে গিয়ে স্ট্রেক হলাম, এখানে গিয়ে স্ট্রেক হলাম, এখানে গিয়ে স্ট্রেক হলাম। এই স্ট্রেক হওয়ার পরে কি, আসলে তো আমি যেতে চাই আপ, কিন্তু এখানে কি হয়েছে, ডাউন হচ্ছে না। ডাউন হওয়া মানে কি, এখানে কিন্তু একটু উল্টা বুঝো আর কি, মানে আমাদের এর টার্গেটটা কি ছিল, আমি বলেছিলাম এর টার্গেটটা হচ্ছে গ্লোবাল মিনিমা পাওয়া। হ্যাঁ, গ্লোবাল মিনিমা পাওয়া এটা। তো আমাদের এর টার্গেট হিল ক্লাইম্বিং এর টার্গেট ছিল কি হিলের ম্যাক্স পয়েন্টে পৌঁছানো, তার মানে আমি সবসময় আপ হিলিং এ যেতে চাচ্ছি। কিন্তু এই পয়েন্ট স্ট্যাক হওয়ার কারণে দেখো আমাকে ডাউনহিল হচ্ছে। হ্যাঁ, তো ডাউনহিলটাকে মেনে নেওয়া। আচ্ছা, আবার এই সিমুলেটেড অ্যানেলিং এর আমার কাজ হচ্ছে কি, আমি টেম্পারেচারটাকে কি করব, টেম্পারেচারটাকে লো করব। এই আমি এখান থেকে স্টার্ট করেছি, তো আমার কাজ হচ্ছে গ্লোবাল মিনিমা খুঁজে বের করা। তো গ্লোবাল মিনিমা কোনটা, এইটা হচ্ছে গ্লোবাল মিনিমা। তো এই গ্লোবাল মিনিমা খুঁজে বের করা আমার কাজ। তো আমি কি করব, আমি টেম্পারেচার টিটাকে কমাবো, এই ভেরিয়েবলটা এখানে আসলো, শুরু করলো কোনো কারণে এখান থেকে শুরু করলো। তো খুব ভালো কথা, এখান থেকে শুরু করছি, স্টার্ট র্যান্ডম যে কোনো ইনিশিয়াল পয়েন্ট থেকে আমি শুরু করতে পারি। তো এই পর্যন্ত ঠিক আছে। এখন কি হচ্ছে এখানে, এটা যদি মনে করো কারেন্ট স্টেট হয় সি, এটা কি হবে নেক্সট এন হয়, তার মানে এটা তোমার T1, এটা T2, তাহলে T2 মাইনাস T1 করলে কি হয়, এটা তো মাইনাস হয়ে যাচ্ছে, কমতেছে না। আচ্ছা, এখানে আবার চেঞ্জ করলে কমতেছে, কিন্তু এই জায়গায় আসার পরে এইটা যদি T1 হয় 1, আর এটা যদি T2 হয়, এটা কি হচ্ছে, এটা তো হয়ে যাচ্ছে, তার মানে এটা কমতেছে না। তো সেই ক্ষেত্রে এই র্যান্ডম প্রসেস এটা, আর এই যেখানে কমতেছে সেটা হচ্ছে অ্যানেলিং। ঠিক আছে, তো এই এই বিষয়টাকেই মূলত আমাদের অ্যানেলিং প্রসেসের কিছু কন্ট্রোলিং প্রসেস। আচ্ছা, এরপরে আরেকটা ব্যাপার, আমরা মূল অ্যালগরিদমে যাওয়ার আগে এখানে কিছু বিষয় আমরা দেখে নিচ্ছি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে স্টপিং ক্রাইটেরিয়া, স্টপিং কখন স্টপ হবে, স্টপিং ক্রাইটেরিয়ন। আচ্ছা, স্টপিং ক্রাইটেরিয়নে হচ্ছে এ গিভেন ভ্যালু অফ টেম্পারেচার, টেম্পারেচারের একটা গিভেন ভ্যালু দেওয়া থাকবে।
টেম্পারেচারের একটা ভ্যালু দেয়া থাকবে, অথবা নাম্বার অফ ইটারেশন উইদাউট অ্যাকসেপ্টিং অফ নিউ সলিউশন। আচ্ছা, আমি কতবার কোন সলিউশন ছাড়া যে ইটারেশন গুলো হচ্ছে সেগুলোকে অ্যাকসেপ্ট করতেছি, সেটা একটা। দ্বিতীয়টা হচ্ছে টোটাল নাম্বার অফ ইটারেশন। দ্বিতীয়টা হচ্ছে অ্যাকসেপ্টিং অফ উইদাউট অ্যাকসেপ্টিং দ্য নিউ সলিউশন, মানে এই যে র্যান্ডম প্রসেসের জন্য যেটা আসলে উইদাউট অ্যাকসেপ্টিং নিউ সলিউশন। নিউ সলিউশন, এবং এইটা হচ্ছে ইটারেশনের ক্ষেত্রে। তাহলে স্টপিং ক্রাইটেরিয়ার মধ্যে কি একটা টেম্পারেচার ভ্যালু দিয়ে দিলাম, এই টেম্পারেচার ভ্যালুতে যখন সে পৌঁছাবে আপ থেকে ডাউনে তখন সে স্টপ হয়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে একটা ইটারেশন ভ্যালু দেয়া হলো, সেটা হচ্ছে যে সলিউশন ছাড়া কতবার আমি হচ্ছে অ্যাকসেপ্ট করতে পারবো ওই যে র্যান্ডম প্রসেসটাকে, তার একটা ভ্যালু। থার্ড যেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ইটারেশন। এগুলো সবই হচ্ছে স্টপিং ক্রাইটেরিয়া। আচ্ছা, যাই হোক, এখন আমরা আগের ইয়েতে চলে যাচ্ছি। তো এই ছিল আমাদের কিছু প্রাইমারি কথা আমাদের সিমুলেটেড অ্যানিলিং অ্যালগরিদমের। এখন আচ্ছা, সিমুলেটেড অ্যানিলিং এর এখানে এরপরে এর আরো কিছু সার্চিং টেকনিক আছে, যে যেটাকে এই যে আমরা আসলে সিমুলেটেড অ্যানিলিং এর মধ্যে ঢুকে গেছি এখানে থাকার পরে, কিন্তু এই স্লাইডটা একটু বুঝো যে এই স্লাইডটা মূলত এই যে অ্যালো মুভস টু ইনফেরিয়র নেইবারস, ইনফেরিয়র নেইবারস কে মুভমেন্টের অ্যালাউ দেওয়াটাই হচ্ছে একটা আইডিয়া। আমরা যে স্টাক হয়ে গেছিলাম সেখান থেকে উত্তরণের, তো সেই আইডিয়ার এই অ্যালোকেই ফলো করে আরেকটা সার্চিং আছে, সেটাকে টাবু সার্চ বলে। সেই টাবু সার্চটা মূলত হচ্ছে অ্যাড রিসেন্টলি ভিজিটেড স্টেট টু এ টাবু লিস্ট, অর্থাৎ যেটা আমি রিসেন্টলি ভিজিট করতেছি সেটা টাবু লিস্ট নামে একটা লিস্ট থাকবে, সেখানে অ্যাড করে রাখা। দিস স্টেট আর টেম্পোরারিলি এক্সক্লুডেড ফ্রম বিং ভিজিটেড এগেন, ফোর্স সলভার এগেন ফ্রম এনি এক্সপ্লোর রিজন, অ্যাভয়েড গেটিং স্টাক ইন এ লোকাল মিনিমাম ইন প্রিন্সিপাল। আচ্ছা, আমরা ডিটেলস পরে দেখবো। এখন সিমুলেটেড অ্যানিলিং এর আইডিয়া যেটা, সেটা হচ্ছে যে escape local maximum by allowing some bad moves but gradually decrease their probability। এখন ওই যে বললাম যে কিছু ব্যাড মুভস আসে, যেটা সাইড ওয়াইজ মুভস, ওই যে টেম্পারেচার যেটা বেড়ে যাচ্ছে তাও সেটাকে অ্যালাউ করতে হচ্ছে, সেটাই হচ্ছে ব্যাড মুভস। বুঝতেছো কিনা আমার কথা? আচ্ছা, সেই ক্ষেত্রে এই ব্যাড মুভসটাকে অ্যালাউ করতে হবে গ্রাজুয়ালি ডিক্রিজেস দেয়ার প্রবাবিলিটি, একটা প্রবাবিলিটিকে কনসিডার করে। দ্য প্রবাবিলিটি ইজ কন্ট্রোলড বাই এ প্যারামিটার কল টেম্পারেচার, টেম্পারেচার প্যারামিটার দ্বারা এই প্রবাবিলিটিটা কন্ট্রোল হবে। হায়ার টেম্পারেচার অ্যালাউ মোর ব্যাড মুভস দেন লোয়ার টেম্পারেচার, হায়ার টেম্পারেচার কি করবে, অ্যালাউ করবে মোর ব্যাড মুভস দেন লোয়ার টেম্পারেচার। অ্যানিলিংটা কি, লোয়ারিং দ্য টেম্পারেচার গ্রাজুয়ালি, আমরা অলরেডি দেখেছি অ্যানিলিং প্রসেসটা কি। আচ্ছা, এখন এই অ্যানিলিং প্রসেসের এখানে অ্যালগরিদমটা দেয়া আছে। অ্যালগরিদমটা আমাদের ওই হিল ক্লাইম্বিং এর মতোই, এখানে ইনিশিয়াল স্টেট ডিজাইন করলো কারেন্ট দিয়ে। আচ্ছা, ইনিশিয়াল স্টেট ডিজাইন করার পরে টি এর ভ্যালু t1 টু ইনফিনিটিভ, এরপরে টি একটা শিডিউল ভ্যালু দেওয়া হলো। এখন বলা হচ্ছে যে ইফ টি ইকুয়াল টু 0 দেন রিটার্ন দ্য কারেন্ট স্টেট, অর্থাৎ টি যদি 0 চলে আসে, তার 0 চেয়ে আর টেম্পারেচার আর কত কমানো না, তখন কারেন্ট যে স্টেটটা সেটাকে রিটার্ন করবে, সেটাই তাহলে আমাদের গ্লোবাল মিনিমাম। আচ্ছা, এখন যদি সেটা না হয়, টি যতক্ষণ পর্যন্ত 0 বা না আসতেছে, তাহলে কি হচ্ছে, নেক্সট এ র্যান্ডমলি সিলেক্টেড সাকসেসর অফ দ্য কারেন্ট, তাহলে একটা র্যান্ডমলি সিলেক্টেড সাকসেসর করতে হবে, সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেক্ট হলো, সিলেক্ট হওয়ার পরে কি করতে হবে, এই যে সেই ডিফারেন্সটা আমি যে ডেটা দেখালাম যে t1 t2 সেই কাজটা করতেছে। হ্যাঁ, ডিফারেন্স অফ এই স্টেট ভ্যালু গুলো, সেখানে ভ্যালু নেক্সট মাইনাস ভ্যালু কারেন্ট, এই ডিফারেন্সটা ক্যালকুলেট করা হলো। এই ডিফারেন্সটা ক্যালকুলেট করার পরে যে কথাটা আমি বলেছিলাম t1 t2 দিয়ে, সেটা দেখো, যদি এটা হচ্ছে 0 চেয়ে লেস দেন হয়, দেন কারেন্ট স্টেট, নেক্সট স্টেটটাই কারেন্ট স্টেট, অর্থাৎ যখন টেম্পারেচারটা কমতে থাকতেছে, হ্যাঁ টেম্পারেচার কমতে থাকবে, অর্থাৎ অ্যানিলিং প্রসেসের মধ্যে আছে এটা আমরা। আমি যে আগে লিখলাম অ্যানিলিং প্রসেসটা,
আচ্ছা, এরপরে যদি এটা না হয়, দ্যাট মিন্স ডিফারেন্সটা যদি জিরোর চেয়েও ছোট না হয়, অর্থাৎ ডিফারেন্সটা যদি বড় হয়, হ্যাঁ, যেমন 3 এবং 4 এর ডিফারেন্স যদি হয়ে যায়, তাহলে 1 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে কি, নেক্সট উইথ প্রবাবিলিটি ই পাওয়ার মাইনাস ডেল ই বাই টি, এই ধরনের একটা প্রবাবিলিটি যে ভ্যালু, সেই ভ্যালুকে কনসিডার করে সেই মুভটাকে অ্যালাউ করতে হবে। এই হচ্ছে সিমুলেটেড অ্যানিলিং এর এই যে প্রক্রিয়া, যে আমরা যে ব্যাড মুভ বা যেটাকে আমরা বলবো যে ইনফেরিয়র নেইবারটাকে অ্যালাউ করেছি, সেই টেকনিকটার স্টেপটা হচ্ছে এই। আচ্ছা, এখন এই হাউ সিমুলেটেড অ্যানিলিং ওয়ার্কস, এখন এটা কিভাবে ওয়ার্কস করে তুমি দেখো, যে এই হচ্ছে আমাদের একটা প্রসেস, সেখানে এ একটা প্রসেস, বি একটা স্টেট, সি একটা স্টেট। তাহলে এ থেকে এই ডিফারেন্সটা ক্যালকুলেট হয়েছে এখানে, এখানে ডিফারেন্সটা ক্যালকুলেট হয়েছে এখানে। এরপরে এই ডিফারেন্স দুটা ভ্যালুকে কনসিডার করে যদি আমাদের ব্যাড মুভস এর দিকে যেতে হয়, দ্য প্রবাবিলিটি অফ মেকিং এ ব্যাড মুভ, তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, ই টু দি পাওয়ার এটা, ই টু পাওয়ার কে, এটাকে আমরা ইকুয়াল টু এ লিখতে পারি। এখন টেম্পারেচার ইনিশিয়ালি যদি খুব মানে জিরো হয়, মানে ইনিশিয়ালি না, ফাইনালি যখন একেবারে জিরো হয়ে যায়, তখন কি এই প্রবাবিলিটি জিরো হয়ে যায়। অর্থাৎ জিরো যখন হয়ে যায় তখন আর ব্যাড মুভসটা থাকে না, প্রবাবিলিটি জিরো। ব্যাড মুভসটা কেন থাকে না, কেন থাকে না, এই ব্যাড মুভস এর প্রবাবিলিটির উপরেই তো ব্যাড মুভটা ডিপেন্ড করবে। যদি প্রবাবিলিটি না থাকে ব্যাড মুভে, তাহলে ব্যাড মুভের দরকার কি? এই জন্য টেম্পারেচার যখন জিরো তখন প্রবাবিলিটি জিরো, টেম্পারেচার যখন অনেক হাই তখন প্রবাবিলিটিটা 1, আর টেম্পারেচার অনেক হাই থাকলে প্রবাবিলিটি ব্যাড মুভ থাকবে। আচ্ছা, তখন এই যে আমরা এর আগে কিছুটা পড়েছিলাম, যেখানে দেখেছো হায়ার টেম্পারেচার অ্যালো মোর ব্যাড মুভ দেন লোয়ার টেম্পারেচার, সেই জন্য এই কথাটা বলতেছে যে যখন এটা হাই তখন প্রবাবিলিটি 1 থাকবে, প্রবাবিলিটি সর্বোচ্চ থাকবে ব্যাড মুভ হওয়ার জন্য। আচ্ছা, এখন ব্যাড মুভ হওয়ার জন্য যেটা যদি এটা থাকে, এটা কিভাবে আসে, ই টু দি পাওয়ার 0 যদি হয়ে যায়, যদি ইনফিনিটিভ হয় যে টি এর মান, তাহলে এই প্রবাবিলিটি অফ 1 হয়ে যায়। আচ্ছা, এখন এই যে তিনটা স্টেটের উপর ডিপেন্ড করে এখানে যেটা আসছে, সেটা হচ্ছে যে যদি del of E1 is greater than del of E2 হয়, moving from A to C is exponentially more probable than moving from A to B। তার মানে এটা যদি বড় হয় তখন বলছে moving from A to C is more exponentially probable। এই ভ্যালুটা যদি হয় তাহলে exponentially more probable, মানে এটা হচ্ছে যে আমাদের অ্যানিলিং প্রসেসের দিকে more close। আচ্ছা, এখন আমরা দেখবো যে প্রপার্টিজ অফ সিমুলেটেড অ্যানিলিং এর, ইট ক্যান বি প্রুভেন দ্যাট ইফ টি ডিক্রিজেস স্লোলি এনাফ, টি যদি খুব স্লোলি ডিক্রিজ হয়, দেন সিমুলেটেড অ্যানিলিং সার্চ উইল ফাইন্ড এ গ্লোবাল অপটিমাম উইথ প্রবাবিলিটি অ্যাপ্রোচিং 1। সিন্স this can take a long time, we typically use a temperature schedule which fits our time budget and settle for suboptimal solution. Simulated annealing works very well in practice, আর এটা ওয়াইডলি ইউজ হয় ভিএলএসআই লেআউট, এয়ারলাইন শিডিউলিং এবং আরো বেশ কিছু প্রবলেমের জন্য এই সিমুলেটেড অ্যানিলিং ইউজ হয়। আচ্ছা, আমাদের এটা জাস্ট স্লোপ বা ডিরেকশন বের করেছে, কারণ ডেরিভেটিভ করে সেই অনুযায়ী স্লোপ বা ডিরেকশন বের করেছে, যে পজিটিভ ডেরিভেটিভস মিন ইনক্রিজিং আর নেগেটিভ ডেরিভেটিভস মিনস ডিক্রিজিং। আচ্ছা, এরপরে লোকাল সার্চ উইথ মাল্টিপল প্রেজেন্ট স্টেটস। এখন আমরা তো একটা প্রেজেন্ট স্টেট বা লোকাল সার্চের ক্ষেত্রেই আমরা সবসময় একটাকেই নেক্সট স্টেট হিসাবে কনসিডার করে আসছি। হিল ক্লাইম্বিং এ কি একটা কারেন্ট স্টেট, একটা নেক্সট স্টেট। এরপরে সিমুলেটেড অ্যানিলিং এ কি দেখেছে, একটা কারেন্ট স্টেট, একটা নেক্সট স্টেট। কিন্তু যদি এমন হয় যে লোকাল সার্চ উইথ মাল্টিপল প্রেজেন্ট স্টেট, অর্থাৎ প্রেজেন্ট স্টেটটাই মাল্টিপল হবে, instead of working on the one configuration at a time, we could work on multiple promising configuration concurrently। আচ্ছা, সেটা যদি হয় তো সেই ধরনের সার্চিংটাকে আমরা বলবো লোকাল বিম সার্চ। লোকাল বিম সার্চের কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে মেইনটেইন কে স্টেটস রেদার দেন জাস্ট ওয়ান, বিগান উইথ কে র্যান্ডমলি জেনারেটেড স্টেট। তাহলে আমরা যে নেক্সট স্টেটের জন্য কথা বলতেছি, যে মেইনটেইন কে স্টেট রেদার দেন জাস্ট ওয়ান, then began with k randomly generated state and each iteration, প্রত্যেকটি ইটারেশন জেনারেট অল সাকসেসর অফ k স্টেট। k স্টেটের এখানে দেখাচ্ছে যে এই যে অল সাকসেসর জেনারেট হয়েছে k স্টেটের। আচ্ছা, জেনারেট হওয়ার পরে স্টপ ইফ গোল স্টেট ইজ ফাউন্ড। এখন এই যে k সংখ্যক নেইবার আমি এক্সপ্লোর করলাম, এর মধ্যে যদি আমার গোল স্টেট থাকে তাহলে স্টপ, আদারওয়াইজ কি করব, সিলেক্ট কে বেস্ট সাকসেসর ফ্রম কমপ্লিট লিস্ট এন্ড রিপিট अगेन। তাহলে এর মধ্যে থেকে কি করব, কে বেস্ট সাকসেসর যদি আমি গোল স্টেট না পাই, তাহলে কে বেস্ট সাকসেসর আমি করব, এক্সপ্লোর করব এখান থেকে, এরপরে এটা আবার রিপিট করতে থাকবো। তো এই প্রক্রিয়াতে লোকাল বিম সার্চ কাজ করে। আচ্ছা,
নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম। জেনেটিক অ্যালগোরিদম মূলত ইটস অলসো অপটিমাইজেশন প্রবলেম এবং লোকাল সার্চ প্রবলেম। তো জেনেটিক অ্যালগোরিদমের যে মূল কনসেপ্ট সেটা হচ্ছে যে states are string over a finite alphabet বা gene began with k randomly generated states population, select individual with fitness function। আচ্ছা, এখানে কিছু জটিল কথা বলা আছে, আমরা একটু সহজ কথার দিকে যাই জেনেটিক অ্যালগোরিদম বুঝতে গেলে। আচ্ছা, জেনেটিক অ্যালগোরিদমের সহজ কথা হচ্ছে যে জেনেটিক অ্যালগোরিদম মূলত লোকাল সার্চ অ্যালগোরিদম। লোকাল সার্চ অ্যালগোরিদমের যে বৈশিষ্ট্যগুলো আছে এখানে সেই বৈশিষ্ট্যগুলো আছে, তবে এটা ন্যাচারাল সিলেকশন যে প্রসেস আছে সেই প্রসেসটাকে মেইনটেইন করে, অর্থাৎ পেয়ার থাকবে, প্যারেন্টস থাকবে, এই প্যারেন্টস পেয়ারের মধ্যে ক্রস ওভার করে নিউ অফস্প্রিং তৈরি হবে জেনেটিক অ্যালগোরিদম। তো এই নিউ অফস্প্রিং তৈরি হবে, এই নিউ অফস্প্রিং তৈরি হওয়ার মানে হচ্ছে আমার ফিটনেস যে ফাংশন বা ফিটনেস যে স্কোর সেই স্কোরটা বেটার হবে। আচ্ছা, তো এটা এটা বলা যায় যদি আমরা আমাদের যে এন কুইন প্রবলেমের দিকে দেখি, যে আমাদের প্যারেন্ট স্টেট স্পেস করা আছে দুইটা এন কুইন প্রবলেম, সেখান থেকে আমরা নিউ একটা অফস্প্রিং বা চাইল্ড জেনারেট করব। সেই নিউ অফস্প্রিং এর দেখা যাচ্ছে যে আমার অ্যাটাকিংটা কম থাকবে, অর্থাৎ বেটার সিচুয়েশনে থাকবে। আচ্ছা, আবার আমি অন্য কোনো ভাবে যদি বলি যে আমার সেভারেল পপুলেশন, সেভারেল সেট অফ বিটি স্ট্রিম আছে 1010, মনে করো অনেকগুলো বিটি স্ট্রিম আছে, তার মধ্য থেকে ফিটনেস ফাংশন নামে একটা জেনেটিক অ্যালগোরিদমের টার্ম আছে, সেখান থেকে ফিটনেস ফাংশন ক্যালকুলেশন করে আমরা কিছু সিলেক্ট করব, সেগুলোকে সিলেক্ট করব, সেগুলো বেটার ফিটনেস ফাংশন। এই বেটার ফিটনেস ফাংশন গুলোকে আমরা চুজ করব ক্রস ওভার করার জন্য, এবং এগুলোকে ক্রস ওভার করে এর যে অফস্প্রিং পাওয়া যাবে সেই অফস্প্রিং এর মধ্যে আরো বেটার ফিটনেস স্কোর পাওয়া যাবে। অর্থাৎ জেনেটিক অ্যালগোরিদমের মাধ্যমে আমরা আমাদের এই লোকাল সার্চের যে স্টেট স্পেস সার্চিং বা ফাইন্ডিং অপটিমাইজেশন সলিউশন, সেই সলিউশনের মোর ক্লোজের দিকে আমরা যেতে পারবো, এটা হচ্ছে উদ্দেশ্য। আচ্ছা, এখন জেনেটিক অ্যালগোরিদম মূলত কিভাবে কাজ করে আমি তোমাদের বলেছি যে জেনেটিক অ্যালগোরিদম মূলত ন্যাচারাল সিলেকশন প্রক্রিয়ার বা যে প্রসেস, সেই প্রসেসকে ফলো করে কাজ করে। আচ্ছা, তো আমরা এখন দেখব কিছু বিষয়। জেনেটিক অ্যালগোরিদমের বেশ কিছু স্টেট আছে, হ্যাঁ। তো আমরা যদি বলি যে পি এটা একটা প্যারেন্টস, পি2 একটা প্যারেন্টস, এখন এই দুইটা থেকে একটা অফস্প্রিং তৈরি হবে। এটা কিভাবে বলা যায়? এটা আরো এইভাবে বলা যায় যে এটা হচ্ছে প্যারেন্ট, ঠিক আছে। তো এদের ক্রস ওভার হলো, হওয়ার পরে একটা অফস্প্রিং তৈরি হলো, এই এটা একটা অফস্প্রিং তৈরি হলো। অফস্প্রিং তৈরি হলো, আর এটা একটা প্যারেন্টস থেকে, মানে কনসেপ্টটা হচ্ছে এই। এখন অফস্প্রিংটা তৈরিটা হবে, তো অফস্প্রিং তৈরি হলেই তো হলো না, কিন্তু এখানে ওই যে আমাদের টার্গেট হচ্ছে যে বেটার সলিউশনের দিকে যাওয়া, অর্থাৎ এই প্যারেন্ট যে স্টেট স্পেস সিচুয়েশনে আছে, এই প্যারেন্ট যে সিচুয়েশনে আছে, এই অফস্প্রিংটা যে আমরা জেনারেট করলাম, এই অফস্প্রিংটা কি হবে, তার চেয়ে বেটার সিচুয়েশন থাকবে। যদি এনকুইন প্রবলেমে দেখি তাহলে এর কনফ্লিক্ট কম থাকবে অফস্প্রিং এ, অথবা অন্য কোনো বিট স্ট্রিম নিয়ে দেখি তাহলে তার যে এক্সপেক্টেড স্কোর বা ফিটনেস স্কোরটা বেশি হয়ে যাবে। সেটা আমরা কিছু এক্সাম্পল দিলে এগুলো স্পষ্ট হবে। আচ্ছা, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই জেনেটিক অ্যালগোরিদম মূলত কিছু স্টেপকে ফলো করে। সেই স্টেপগুলো হলো প্রথমে যেটা হচ্ছে ইনিশিয়াল পপুলেশন। ইনিশিয়াল পপুলেশনটা কি? সেটা ক্রোমোজোম, মানে এর ভাষায় আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভাষায় ক্রোমোজোম। এই
ক্রোমোজোমটা হচ্ছে এই ক্রোমোজোমটা কি, এখানে এই ক্রোমোজোমটা নাম্বার হতে পারে, বিট স্ট্রিম হতে পারে, ইভেন আমাদের এন কুইন যে প্রবলেম, সেই প্রবলেমটাকেও কিন্তু বিট স্ট্রিম মানে নাম্বারে প্রেজেন্ট করা যায়। হ্যাঁ, যেমন এখানে 1 3 4 5 6 7 8 এই ক্রোমোজোম বা ইনিশিয়াল একটা পপুলেশন, এটা একটা ক্রোমোজোম বা ইনিশিয়াল পপুলেশন। আচ্ছা, এরপরে আমরা যে স্টেপটা দেখেছিলাম, তাহলে আমরা প্রথম স্টেপ দেখলাম যে ইনিশিয়াল পপুলেশন, ইনিশিয়াল পপুলেশন, এরপরের স্টেপটা হচ্ছে ফিটনেস ফাংশন, ফিটনেস ফাংশন, এর পরেরটা হচ্ছে সিলেকশন, এরপরে হচ্ছে ক্রস ওভার, এরপরে মিউটেশন। এখন এই স্টেপগুলো কি? আমরা ইনিশিয়াল পপুলেশনটা দেখেছি। ফিটনেস ফাংশন, ফিটনেস ফাংশন হচ্ছে ফিটনেস স্কোর ইজ ইউজড টু প্রোডিউস দ্য নেক্সট জেনারেশন। আসলে এই যে ক্রোমোজোমের একটা আমরা একটা সিকোয়েন্সের কথা এখানে দেখলাম, ক্রোমোজোমের একটা সিকোয়েন্সের কথা, যে এটা হচ্ছে 1 2 3 4 5, সাপোজ এই এই ক্রোমোজোমের একটা সিকোয়েন্স দেখলাম। তো এই একটা ক্রোমোজোমের সিকোয়েন্স, এখন আমি যদি আর একটা ক্রোমোজোমের সিকোয়েন্স বলি 3 4 5 6 7, আচ্ছা, এখন এই দুইটা ক্রোমোজোম যেভাবে P1 P2 প্যারেন্ট থেকে একটা অফস্প্রিং, এই দুইটা ক্রোমোজোম থেকে আর একটা ক্রোমোজোম তৈরি হলো। এখন এটা কিভাবে তৈরি হবে? তো এটার কিছু টেকনিক আছে। এটা এটা 5 ডিজিট, ঠিক আছে। এমনও হতে পারে, এখন এই 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 তৈরি এই টেকনিকটা কিভাবে হবে সেটাই হচ্ছে সিলেকশন প্রক্রিয়া, যে এখান থেকে একটা নির্দিষ্ট লেভেলের বিট স্ট্রিমটাকে সিলেক্ট করা হবে। এটা একটা সিলেকশন প্রক্রিয়া। আরেকটা হতে পারে যে জেনারেল যে পপুলেশন থাকবে ফিটনেস ফাংশন অনুযায়ী, এখানে হিউজ পপুলেশন আছে, সব পপুলেশনটাকে তো আসলে আমি ক্রস ওভারের জন্য চুজ করব না। ক্রস ওভারের জন্য চুজ করব যার বেটার ফিটনেস ফাংশনের ভ্যালু আছে, ফিটনেস ভ্যালু যার বেটার, যার স্কোর বেশি, আমি যাতে বুঝতে পারি যে তার ক্রস করলে যাতে অফস্প্রিংটাও হাইস্ট স্কোর আলা কোনো মানে ফিটনেস ফাংশনধারী কোনো অফস্প্রিং পাওয়া যায়। তাহলে এই সিলেকশন হলো। সিলেকশন হওয়ার পরে ক্রস ওভার। তো ক্রস ওভার যেটা হচ্ছে যে সিলেকশন হওয়ার পর আমি এগুলো সিলেক্ট করেছি। এখন ক্রস ওভারের ক্ষেত্রে বিভিন্ন প্যাটার্নে ক্রস ওভার হয়। এখানে যেটা আছে, ক্রস ওভার হতে পারে প্রথম দুইটার পর থেকে ভ্যালুগুলো ইন্টারচেঞ্জ করে। হ্যাঁ, যেমন এখানে যে অবস্থা আছে, এর আরেকটা ক্রস ওভার এভাবে হতে পারে, যেমন 1 2 5 6 7, অর্থাৎ এই 1 2 নেওয়া হলো এবং এই পরের তিনটা এখানে চলে গেল। আর আরেকটা হতে পারে এখান থেকে 3 4 3 4 5, এই দুইটা এইভাবে তৈরি হতে পারে, এটা ক্রস ওভারে। আচ্ছা, এরপরে মিউটেশন। এইভাবে ক্রস ওভার যখন হয়ে গেল, ক্রস ওভার হওয়া মানেই এটা অফস্প্রিং তৈরি হলো। এখন এই অফস্প্রিংকে মিউটেশন করতে হবে। মিউটেশন হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক র্যান্ডমলি সিলেক্ট করে নেব কোনো একটা বিটকে। হ্যাঁ, এখানে আছে যেমন 1 2 5 6 7, 1 2 5 6 7, এই যে কোনো একটাকে আমি চেঞ্জ করে দেবো। এই 6টাকে আমি হয়তো 8 বানাই দিলাম, এটা মিউটেশন। আর যদি এখানে 0 1 থাকে তাহলে 0 কে 1 1 কে 0, এই প্রসেস করে চেঞ্জ করা, 1 বিট চেঞ্জ করা। হ্যাঁ, এটা হচ্ছে মিউটেশন। তাহলে আসলে জেনেটিক অ্যালগরিদম এই কয়টা ধাপের মাধ্যমে পারফর্ম হয় এবং প্রতিটা ক্ষেত্রে টার্গেট রাখতে হবে যাতে বেটার সিচুয়েশন অ্যাচিভ হয়। আচ্ছা, এই মূলত জেনেটিক অ্যালগরিদম এখান থেকে কিছুটা বেসিক বোঝানো গেল। এখন আমরা আবার স্লাইডে ফিরে যাব। আচ্ছা, জেনেটিক অ্যালগরিদমের আমরা এখানে ছিলাম যে এখানে বিগেন কে র্যান্ডমলি জেনারেটেড স্টেট। এখন এটা তোমাদের কাছে ক্লিয়ার হবে।
তাহলে জেনেরিক অ্যালগরিদমে শুরুতে কি হচ্ছে যে স্টেটস আর স্ট্রিং ওভার এ ফাইনিট অ্যালফাবেট অর জিন, এটা স্টেট ডিফারেন্ট স্টেট গুলোকে আমরা জেনারেট করব। প্রথমে বিজ্ঞান উইথ কে র্যান্ডমলি জেনারেটেড স্টেট, এবং এই স্টেট গুলোকে আমরা বলতেছি পপুলেশন। কে কে একটা নাম্বার, হ্যাঁ, 5টা 10টা 20টা 50টা আমরা পপুলেশন জেনারেট করলাম। সিলেক্ট ইন্ডিভিজুয়াল ফর নেক্সট জেনারেশন বেসড অন দ্য ফিটনেস ফাংশন। এখন যখন 50টা আমি ইয়ে করলাম, ইনিশিয়াল পপুলেশন জেনারেট করলাম, সেখান থেকে তার ফিটনেস ফাংশন অনুযায়ী আমি কিছু সিলেক্ট করলাম ফর নেক্সট জেনারেশনের জন্য। এখন টু টাইপস অফ অপারেটরস ফর ক্রিয়েটিং দ্য নেক্সট স্টেট। নেক্সট স্টেটের জন্য দুইটা অপারেটর আমরা অলরেডি যেটা ডিসকাস করেছি, একটা ক্রস ওভার, একটা মিউটেশন। ক্রস ওভার হচ্ছে ফিট প্যারেন্টস টু ইল্ড দ্য নেক্সট জেনারেশন অফ স্প্রিং, অর্থাৎ নেক্সট জেনারেশন ক্রস ওভার করে যেটা পাওয়া যায়। আর মিউটেশন হচ্ছে মিউটেট এ প্যারেন্ট টু ক্রিয়েট এ অফস্প্রিং র্যান্ডমলি উইথ সাম লো প্রবাবিলিটি। সাম লো প্রবাবিলিটি জায়গাটাকে আমরা মিউটেট করি। সেই মিউটেটটা কিভাবে হয় আমরা উদাহরণ দিলে তোমরা বুঝবা। আচ্ছা, এখন এই স্ক্রিন তো দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন সিচুয়েশনটা দেখো যে এইখানে এই যে একটা 8 কুইন্স একটা স্টেট আছে, এখানে একটা 8 কুইন্স স্টেট আছে। তো এই 8 কুইন স্টেটটাকে আমরা নিউমেরিক রিপ্রেজেন্টেশন কিভাবে করতে পারি? এখন এই 1 2 3 4 5 এই 8, এখন ফার্স্ট যে কলাম তার ইয়েটা কত? 3 পজিশনে আছে, 3, এরপরে 2 পজিশন, এরপরে থার্ডটা 7, এরপরে 5 2, এইভাবে আমরা প্রেজেন্ট করতে পারি। এই প্রেজেন্টেশনটা এখানে আসছে 4 1 1 এটা। আচ্ছা, এরপরে এই স্টেটটা যে পজিশন আছে এভাবে। তো এইভাবে যদি আমরা সেভারাল স্টেট নিই, তাহলে আমরা সেট অফ ইনিশিয়াল পপুলেশন এখান থেকে তৈরি করতে পারি, সেট অফ ইনিশিয়াল পপুলেশন। আচ্ছা, এখন সেট অফ ইনিশিয়াল পপুলেশন পাওয়ার পরে এই সেট অফ ইনিশিয়াল পপুলেশনের একটা গিভেন ইনফরমেশন দেয়া আছে যে নন অ্যাটাকিং ভ্যালু। এই যে 24, এই স্টেটটা নন অ্যাটাকিং, অ্যাটাকিং না, নন অ্যাটাকিং। 24 33 20 11 এটা হচ্ছে নন অ্যাটাকিং। এখন এই নন অ্যাটাকিং যে ভ্যালুটা দেয়া আছে সেটা থেকে তার ফিটনেস ফাংশন বের করতে হবে। তো ফিটনেস ফাংশনটা কিভাবে বের করব? আমি যখন পেয়েছি স্টেট স্পেস এবং তার নন অ্যাটাকিং ভ্যালু, টোটাল পপুলেশন, এখানে আমার পপুলেশন সংখ্যা কত? নাম্বার অফ পপুলেশন 4, আর প্রত্যেকটার স্টেট স্পেস দেয়া আছে এবং নন অ্যাটাকিং ভ্যালু দেয়া আছে। ইটস অল আর গিভেন। নাও উই নিড টু ফাইন্ড আউট দ্য পপুলেশন ফিটনেস। তো পপুলেশন ফিটনেস বের করার প্রসেসটা কি? যে অল টোটাল নন অ্যাটাকিং গুলোকে আমি যোগ করব, যোগ করলে কত? এখানে 78 হয়। আচ্ছা, তাহলে এইটার জন্য এখন তার ফিটনেস ভ্যালু কিভাবে বের করা যায় পার্সেন্টেজ? সেটা হচ্ছে যে P1 জিন 1 ইজ চুজেন ফিটনেস ফর G1 জিন 1 বাই পপুলেশন ফিটনেস। তার মানে এর 24 হচ্ছে নন অ্যাটাকিং এবং টোটাল হচ্ছে 78, তার মানে এর পার্সেন্টেজ হচ্ছে 31। তো সিমিলারলি আমরা প্রত্যেকটা পপুলেশনের জন্য তার ফিটনেস পার্সেন্টেজ বের করব। আচ্ছা, ফিটনেস ফাংশনের ভ্যালু বের করলাম। বের করার পরে আমরা যেটা দেখবো যে হাইয়েস্ট হচ্ছে এটা, এরপরে এটা, এরপরে এটা একেবারেই কম। তো এই কম হওয়ার কারণে আমরা যে ক্রস ওভার করবো, সেই ক্রস ওভারে এটাকে, এই সিলেকশন প্রক্রিয়াটাকে বাদ দিয়ে আমরা এই তিনটাকেই ব্যবহার করতেছি, বাট হ্যাঁ, এই তিনটাকে আমরা ব্যবহার করতেছি, এই তিনটাকে ব্যবহার করেছি। তো প্রথম যে দুইটা প্যারেন্টস, এই ফার্স্ট এবং সেকেন্ড এই ইনিশিয়াল পপুলেশন থেকে আমরা এই দুটাকে এভাবে চুজ করেছি। আচ্ছা, চুজ করে এটা তো সিলেকশন প্রক্রিয়া, সিলেকশন প্রক্রিয়ায় 3 4। তো এই ফিটনেস ফাংশন বের করার পর এই সিলেকশন প্রক্রিয়ায় কিভাবে আমরা চুজ করেছি দেখো। এখন এটাকে যে তুমি দেখো যে 3 2 7 3 2 7 5 2 4 1 1 এটা এখানে, আর এটা হচ্ছে এখানে। আচ্ছা, আসার পরে আবার নেক্সট দুইটা ঠিক এইভাবে, এটা এখানে, এটা এখানে, এভাবে নিয়ে আসা হয়েছে। সিলেকশন প্রক্রিয়া হলো। তাহলে সিলেকশন প্রক্রিয়ায় একটা ইনিশিয়াল স্টেট আমরা ডিসকার্ড করলাম, বিকজ তার হচ্ছে ফিটনেস ফাংশনের ভ্যালু খুবই কম। তো এইগুলো দিয়ে আমরা অফস্প্রিং তৈরি করব। অফস্প্রিং তৈরি করার প্রক্রিয়া আমি অলরেডি বলেছি ক্রস ওভার। ক্রস ওভারটা কি? এখন দেখো যে এই দুইটা থেকে যখন আমরা ক্রস ওভার করব, ক্রস ওভারটার টার্গেট হচ্ছে যে প্রথম তিনটাকে ঠিক রেখে বাকি 5টা ভ্যালুকে চেঞ্জ করব। টোটাল তো 8টা।
তো প্রথমে দেখো 3 2 7 আছে, এরপরে এই 4 8 5 5 2 এটা গেছে সেকেন্ডটা, অর্থাৎ এটাকে ক্রস ওভার টেকনিকটা হচ্ছে এই। তাহলে প্রথম তিনটা ঠিক রেখে এটা তুমি সাজিয়ে নিতে পারো তোমার মতো করে, যে ক্রস ওভার পয়েন্ট কোথা থেকে শুরু হয়। এখানে ক্রস ওভার পয়েন্ট 3 থেকে শুরু হয়েছে, তাহলে এটা হলো ঠিক সিমিলারলি এখানে কি 2 4 7 এর পরে এই 5 2 1 1 এটা হচ্ছে ক্রস ওভার হয়ে গেল। আচ্ছা, ক্রস ওভার হওয়ার পরে এই যে অফস্প্রিংটা পাওয়া গেল, এই অফস্প্রিংটা তখন এইটা, যে এই দুইটা প্যারেন্টস এর অফস্প্রিং হচ্ছে এটা। এখন এই অফস্প্রিংটাকে মিউটেশন করা, তো এই মিউটেশন করার ক্ষেত্রে কি হচ্ছে যে দেখো 3 2 7 4 1 5 4 8 5 5 2 এই 5 5 2 এই 5টাকে জাস্ট, যেহেতু এখানে কি সব ভ্যালুগুলোই 1 থেকে 8 এর মধ্যে, তাহলে 1 থেকে 8 এর মধ্যে কোন একটা ভ্যালু দিয়ে চেঞ্জ করাটাই হচ্ছে তার মিউটেশন, অফস্প্রিং এর মিউটেশন। তাহলে অফস্প্রিং এর এখানে মিউটেশন হয়েছে, 5টাকে চেঞ্জ করে 1 এনেছে। এই হচ্ছে মূলত জেনেটিক অ্যালগরিদমের প্রসেস বা প্রক্রিয়াটা। এখন আমরা আরো কিছু উদাহরণ দিয়ে বিষয়গুলো আরো ক্লিয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এখন যে প্রক্রিয়াটাই আমরা ছিলাম সেটার ক্ষেত্রেই দেখো আমরা ফার্স্টের এটা করেছি, সেকেন্ড উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি তাহলে সেকেন্ডটা এসেছে এটা থেকে এবং এটা থেকে, একটা দুইবার ব্যবহার হয়েছে কিন্তু একটাকে বাদ দেওয়া হয়েছে যেহেতু চারটা, তাহলে এর সিলেকশন প্রক্রিয়া এটা এটা এসেছে, এদের অফস্প্রিং এ কি হয়েছে, যেমন এখানে আমরা তিনটার পর থেকে 3.3 থেকে আমরা ইয়ে করেছি, ক্রস ওভার করেছি, কিন্তু এই ক্রস ওভারটা হয়েছে 1 2 3 4 5 পাঁচটার পর থেকে ক্রস ওভার হয়েছে, অর্থাৎ এই বাকিগুলোকে আমরা ক্রস ওভার করেছি। আচ্ছা, ক্রস ওভার হলো, ক্রস ওভার হওয়ার পরে এখানে কি হয়েছে, এটা অফস্প্রিং যেটা পেয়েছি সেই অফস্প্রিং এর এই পজিশনে এসে একটা মিউটেশন হয়েছে, আর এর শেষ পজিশনে একটা মিউটেশন হয়েছে। এই প্রক্রিয়ার মাধ্যমে জেনেটিক অ্যালগরিদমের এখানে প্রসেসগুলো বর্ণনা করা হলো আর কি। এখন আমরা কিছু আরো স্পেসিফিক উদাহরণ দেখব, যে যাতে আসলে এই যে আমরা ক্রস ওভার করতেছি, মিউটেশন করতেছি, কিন্তু আসলেই এগুলো করি কি আমাদের সিচুয়েশনটা ইমপ্রুভ হচ্ছে। যেমন এটা দেখলে কিছুটা বুঝতে পারবা যে নন অ্যাটাকিং পেয়ার গুলো কমেছে কিনা, হ্যাঁ, যে এখানে যে অবস্থা ছিল এখানে এসে নন অ্যাটাকিং পেয়ার গুলো কমেছে কিনা। যাই হোক, আমরা আরো মোর স্পেসিফিক কিছু উদাহরণ দেখলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, জেনেটিক অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা একটা স্পেসিফিক উদাহরণ দেখব, সেটা হচ্ছে আচ্ছা জেনেটিক অ্যালগরিদম এক্সাম্পলের এটা একটা এক্সাম্পল, সেটা হচ্ছে একটা ফাংশন দেয়া আছে, দেখো ম্যাক্সিমাইজ এক্স স্কোয়ার প্লাস 1 ওভার 0 1 2 31, অর্থাৎ বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1 এটাকে ম্যাক্সিমাইজ করো, সেখানে এই ভ্যালুগুলো ব্যবহার করে 0 থেকে 31 পর্যন্ত। আচ্ছা, এখন 0 থেকে 31 পর্যন্ত যদি ভ্যালু ব্যবহার করা, এর রিপ্রেজেন্টেশনটা বাইনারি রিপ্রেজেন্টেশন করে নেব। তাহলে বাইনারি কোডে যদি আমরা রিপ্রেজেন্টেশন করি, তো সেটার ক্ষেত্রে বাইনারি কোড আমরা কনসিডার করতে পারি 0 1 1 0 4 13, এগুলো তো আমরা জানি। আচ্ছা, ক্রোমোজোম লেন্থ হবে এখানে 5, কারণ হচ্ছে যে 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 5 হলে 32 হয় তার মধ্যে আর কি। তাহলে ক্রোমোজোম লেন্থ হবে এই 2 টু দি পাওয়ার 5 তো বুঝেছো আর কি, যে যেহেতু এই ভ্যালু হচ্ছে 31, তো 31 এর মধ্যে এটাকে আমার প্রেজেন্ট করতে হবে কি দিয়ে, বাইনারি। তাহলে বাইনারি দিয়ে প্রেজেন্ট করে হাউ মেনি বিট উই উইল কনসিডার, তাহলে 5 লেন্থ, হ্যাঁ, তাহলে আমাদের ওই যে 31 এর মধ্যে কনসিডার হবে আর কি। আচ্ছা, এখন এর পপুলেশন সাইজ আমরা কনসিডার করলাম 4। আচ্ছা, তারপরে 1 পয়েন্ট ক্রস ওভার, একটা পয়েন্ট ক্রস ওভার করব, এবং ক্রস ওভারে রাউলেট হোয়াইল সিলেকশন, এটা ওই ফিটনেস ফাংশনের উপর বেস করে এটা একটা সিলেকশন প্রক্রিয়া। তো এখন আমরা র্যান্ডমলি জেনারেটেড ইনিশিয়াল পপুলেশন, আগে আমরা দেখেছি যে র্যান্ডমলি জেনারেটেড আমাদের আগের উদাহরণ যেভাবে করেছিলাম সেভাবে দেখো যে র্যান্ডমলি জেনারেট করছি চারটা, কিভাবে এই এটা 13 এটা 24 এটা, কারণ ওই 31 এর মধ্যে আমরা চারটা, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পপুলেশন আমরা সিলেক্ট করলাম। আচ্ছা, নেক্সট ইনিশিয়াল পপুলেশন সিলেক্ট করার পর তাহলে কি হচ্ছে, স্ট্রিং নাম্বার 1 2 3 4, ইনিশিয়াল পপুলেশন এটা, এক্স ভ্যালু 13 24 8 সব ঠিক আছে। এখন এর ফিটনেস ফাংশন তো আমাদের অলরেডি দেয়াই ছিল। ফিটনেস ফাংশনটা কি, ম্যাক্সিমাইজ, এই যে কি করতে বলছে, ম্যাক্সিমাইজ করতে বলেছে, এইটা ম্যাক্সিমাইজ, কারণ এটাই টাস্ক। এই এটা আমরা আগেই বলেছি যে জেনেটিক অ্যালগরিদম ইজ ওয়ান কাইন্ড অফ অপটিমাইজেশন প্রবলেম, ইট মে বি ম্যাক্সিমাইজ অর মিনিমাইজ। তো এখানে যে প্রবলেমটা সেটা হচ্ছে ম্যাক্সিমাইজ করতে বলতে এক্স স্কোয়ার প্লাস 1 ওভার এই ভ্যালু। এখন ম্যাক্সিমাইজ করতে বলছে, তাহলে ফিটনেস ফাংশন
কি f of x equal to x স্কয়ার প্লাস 1 এটা। আচ্ছা তাহলে এখন এই 13 কে যদি x এর ভ্যালু বসিয়ে দেওয়া হয় তাহলে কত হয়? 13 স্কয়ার প্লাস 1 সমান 170, 24 কে এখানে x এর ভ্যালু 24 বসিয়ে দাও, দিলে কি 577, এখানে 8 বসিয়ে দিলে 65, এগুলো তো হয়তো বুঝতেছো। আচ্ছা 18 বসিয়ে দিলে কি হবে? 325, এটা হয়ে গেল। এখন আমরা প্রবাবিলিটি বের করব। আচ্ছা প্রবাবিলিটি কিভাবে বের করব? প্রবাবিলিটি বের করব হচ্ছে ওই আমরা আগে যেভাবে করেছি, যে এইটা বাই এর সামেশন। হ্যাঁ, তো এটা বাই এর সামেশন বের করলে তাহলে এর প্রবাবিলিটি হয় কত? 0.5, এর প্রবাবিলিটি হয় 0.15, এর 0.5, 0.06, 0.20 এত এই। এখন এক্সপেক্টেড কাউন্ট আসলে এই যে আমাদের টোটাল ফিটনেস যেটা আসলো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই প্রবাবিলিটিটা ফার্স্টের ক্ষেত্রে আর কি মানে 13 ইনিশিয়াল পপুলেশন 13 ওইটার ক্ষেত্রে প্রবাবিলিটি যে 0.15 হলো, এটা কিভাবে? মানে 170 দ্বারা ভাগ করে দাও 13 কে 170 দ্বারা। 13 কে 170 দ্বারা ভাগ। না 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 না, এটা 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 13 কে 170 দ্বারা না, এটা 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 হচ্ছে আসলে ওই যে কে কি বলে 170 কে ওই যে তোমার দ্বারা 1137 দ্বারা। টোটালটা স্যার আছে। হ্যাঁ হ্যাঁ করে দেখো টোটাল সাম। হ্যাঁ 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 জি স্যার, তাইলে তো স্যার হইতে পারে 0.15, হইতে পারে কি ওইটাই হবে আর কি। মানে ওই এক্স এর ভ্যালু তো এখানে চলে আসছে, এখানে তার এই জিনিস আসবে না। এই এক্স অফ আই মানে কি? এই যে এফ অফ আই, দ্যাট মিন্স এটা। আর সামেশন অফ এফ অফ আই মানে কি? অল সামেশন, বুঝেছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা তাহলে এটা এটা 0.5, এটা এইভাবে এসে গেছে, ঠিক আছে। আর যেহেতু এটা প্রবাবিলিটি, তাহলে তার সামেশন কি 1 হবে। আচ্ছা এরপরে এক্সপেক্টেড কাউন্ট যেটা হচ্ছে এই যে এই যেটা আছে, এটাকে যদি এফ অফ আই, যেটা আমাদের এফ অফ আই কত এসছে, এফ অফ আই এসছে হচ্ছে যে ভ্যালু 0.15। আচ্ছা এখন এই 0.15 কে যদি আমরা এটা দিয়ে করি, ভাগ করি পয়েন্ট, তাহলেও এটা আসে, অথবা এটা 4 দিয়ে গুণ করলে হয়। 4 দিয়ে গুণ করবে এই জন্য যে 4 দিয়ে গুণ করব এজন্য যে এটা হচ্ছে 4 দিয়ে গুণ করব, কারণ এটা হচ্ছে 4টা পপুলেশন, নাম্বার অফ পপুলেশন হচ্ছে 4, নাম্বার অফ পপুলেশন 4, এই জন্য আমরা এটাকে 4 দিয়ে গুণ করব। আচ্ছা তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এটা 0.6, এটা 4 দিয়ে গুণ করলে এটা এক্সপেক্টেড কাউন্ট এটা চলে আসে। আচ্ছা অ্যাকচুয়াল কাউন্ট যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়াল কাউন্ট মানে যেটা আমরা ব্যবহার করেছি আর কি, 1 এটা একবার ব্যবহার হয়েছে, এটা দুইবার ব্যবহার হয়েছে, এজন্য 2, আর এটা ব্যবহার হয় নাই, আর এটা 1। আচ্ছা এরপরে এখন আমরা কি করলাম? এখন এটা তো আমরা ওই যে করার পরে যেটা পেয়েছি যে স্ট্রিং এটা, মিটিং পোল এটা, এখন ক্রস ওভারের জন্য আমরা একটা পয়েন্ট সিলেক্ট করবো, যে ফার্স্ট পেয়ারের জন্য ক্রস ওভারের জন্য 0.44, তাহলে 0.44 ক্রস ওভার পয়েন্ট। আচ্ছা 0.44 ক্রস ওভার পয়েন্টের পরে আমরা কি করব? তাহলে 0.44 যেটা আছে এটা ইন্টারচেঞ্জ করে দেবো। দেখো তার মানে এই 0 এখানে গেছে, 1 এখানে এসে, এটা ইন্টারচেঞ্জ হয়েছে। আচ্ছা এটা ইন্টারচেঞ্জ হওয়ার পরে এর ভ্যালুটা কত হয়ে গেছে? 12 হয়ে গেছে। এর ভ্যালুটা কত হয়েছে? 25 হয়েছে। আচ্ছা ঠিক এইভাবেও আবার এর যদি 0.2 করা হয়, এটা ইন্টারচেঞ্জ করার পরে এর পয়েন্ট ভ্যালু যে এসছে এটা এসছে, এবং এবার ফিটনেস ফাংশন বের করো। ফিটনেস ফাংশন বের করলে এর সামেশন অফ ফিটনেস ফাংশন হচ্ছে 1705, তাই না? এভারেজও এত এবং ম্যাক্সিমামটা এত। এখন যদি আগের ফিটনেস ফাংশনের সঙ্গে কম্পেয়ার করো, আগের ফিটনেস ফাংশন ছিল আমার 1137, হ্যাঁ এটা হচ্ছে তোমার 1137। এখন দেখো ফিটনেস ফাংশন কিন্তু অনেক বেড়ে গেছে। তার মানে আমার জাস্ট আমি কি করেছি? ক্রস ওভার করেছি। এই ক্রস ওভার করার পরে ফিটনেস ফাংশন এটা বেড়ে গেছে। সেই কথাই বলছে সলিউশন ইমপ্রুভ ফ্রম এত টু এত। এই সলিউশন অর্থাৎ ম্যাক্সিমাম, যেটা ম্যাক্সিমাম ছিল কত? আগে ম্যাক্সিমাম ছিল হচ্ছে 577, সেই ম্যাক্সিমামটা এখন হয়ে গেছে কত? 677। আর ওভারঅল ফিটনেস তো বেড়েছেই।
আচ্ছা, এরপরে যদি মিউটেশন করা হয়, এখন মিউটেশন করার পরে আমাদের যেটা ছিল যে মিউটেশন প্রবাবিলিটির একটা এভারেজ প্রবাবিলিটি ক্যালকুলেট করা হচ্ছে 1/5 কনসিডার করে, সেখানে হচ্ছে 0.2 আসে, হ্যাঁ 0.1 0.2 এর মধ্যে জেনারেট 20 র্যান্ডম জিন। তো এখানে এই 0.2 আসে এবং 20 র্যান্ডম জিন যদি জেনারেট করা হয় তাহলে এই দুইটার ক্ষেত্রে জাস্ট মিউটেশনের আমি যে কোনো জায়গায় করতে পারি, কিন্তু এখানে একটা সিস্টেমেটিক প্রসেস ওরা ফলো করেছে যে জিন ইন দ্য অ্যাবভ হাইলাইটস প্লেস আর টু বি ফ্লিপড অর চেঞ্জ 0 to 1 1 to 0। তো এই দুই জায়গায় 0.2 পপুলেশনের মানে প্রবাবিলিটি কমে এসছে, তাহলে এই দুই জায়গায় আমরা যদি মিউটেশন করি, তো মিউটেশন করার ক্ষেত্রে এটা এটা অফস্প্রিং আফটার ক্রস ওভার। এখন এটা আমাদের ক্রস ওভার হয়েছে, এই ক্রস ওভারের পরে আমাদের দুইটাকে মিউটেশনের কথা বলা হচ্ছে, যে একটা হচ্ছে কোথায় 2 এর পজিশন হচ্ছে কত, একটা 3 এবং একটা 5, 1 2 3 5। আচ্ছা, এটা যদি আমরা দেখি তাহলে 2 এর এই যে 2 এর এই জায়গায় এই দুই জায়গায় চেঞ্জ এসেছে, এই একটা জায়গায় আর এই একটা জায়গায়, এই দুই জায়গায় যদি আমরা চেঞ্জ করি, যেহেতু প্রবাবিলিটির ওখানে মিনিমাম স্ট্যান্ডার্ড নিচে নেমে গেছে, এখন চেঞ্জ করলে এবার আবার এক্স ভ্যালুগুলো যদি কনসিডার করি এত এত এত, ফাইনাল যদি ফিটনেস ফাংশন ক্যালকুলেশন করি, দেখো এখানে 1864, অর্থাৎ এভারেজ ম্যাক্সিমাম যেটা সেটা হচ্ছে 785 বেস্ট ইন দিস ইটারেশন ফাইনালি। তাহলে আমরা মিউটেশনের পরেও আবার ফিটনেস ফাংশন বেড়ে যাচ্ছে, তার মানে আমরা ক্রস ওভারের ফিটনেস ফাংশন বাড়ছে, মিউটেশনের ফিটনেস ফাংশন বাড়ছে, অর্থাৎ সিচুয়েশনটা এভাবে সিকোয়েন্সিয়ালি ইমপ্রুভ হতে চলছে। তো এর মাধ্যমে ছিল আসলে আমাদের জেনেটিক অ্যালগরিদম বোঝানোর চেষ্টা করা হলো। তাহলে আমরা এই স্লাইড সহ এইগুলোই দেখবো, যে এই মূলত লোকাল সার্চ আমরা দেখলাম হিল ক্লাইম্বিং সার্চ, সিমুলেটেড এনেলিং সার্চ, লোকাল বিম সার্চ, এরপরে আমরা জেনেটিক অ্যালগরিদমের কিছু উদাহরণ, কিছু টেকনিক, কিছু স্টেপ এগুলো দেখেছি এবং বুঝেছি। তো এই অনুযায়ী এগুলো তোমরা পড়ো। মূলত আমাদের যে টেক্সট বই সেটাও নেওয়া হয়েছে, আরো বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমি চেষ্টা করেছি যাতে কনসেপ্ট গুলো একটু তোমাদের কাছে ক্লিয়ার করা যায় আর কি। এখন আমি নাম প্রেজেন্টার দিকে যাচ্ছি। তোমরা কয়জন আছো? 25 জন না? স্যার আজকে আপনার ক্লাসে হাইয়েস্ট উপস্থিতির মতো ছিল 26 জন। কতজন ছিল? বলো।